নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। এক মাস একদিন এই সময়কালে শুধুই আন্দোলনের বিস্তার হয়েছে। তদন্তর গতি কত দূর সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই এক মাসে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এরই মধ্যে যে সাধারণ মানুষের, আন্দোলনকারীদের নজর ছিল দেশের শীর্ষ আদালতের দিকে, আর সেখানে যথেষ্টই হতাশ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এদিন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলেন। আর এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ফের একবার কাজে যোগ দিতে বলেন ডাক্তারদের, এবং তিনি বলেন এবার আনন্দে ফিরুন। অর্থাৎ তিনি হয়তো আর কদিন পরেই যে শারদ উৎসব রয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেইটাকেই ইঙ্গিত করার চেষ্টা করেছেন, এমনটাই মনে করছেন অনেকে। জুনিয়র ডাক্তাররা এরপরে ক্ষোভে ফেটে পড়েন। আজ 9 সেপ্টেম্বর, ঠিক এক মাস আগে এই দিন সকালবেলায় থেকেই উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। আরজি করের সেমিনার কক্ষ থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকলকে। কিভাবে কর্তব্যরত এক চিকিৎসক তার কর্মস্থলে ধর্ষণ এবং খুনের শিকার হতে পারেন, সেই প্রশ্ন উঠতে শুরু করে। আর বিচারের দাবিতে আগুন ছড়িয়ে পড়ে গোটা রাজ্য, গোটা দেশ। আর এই মুহূর্তে দেশের সীমানা ছাড়িয়ে সেই আজ ছড়িয়ে পড়েছে বিদেশেও। দেহ উদ্ধারের দিন রাতেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু সে একা জড়িত এই জঘন্য ঘটনায় তা মানতে নারাজ আন্দোলনকারী চিকিৎসক থেকে সাধারণ মানুষ। শুরু হয় তীব্র আন্দোলন। দাবি ওঠে আরজি করের অধ্যক্ষ সহ বাকি পদাধিকারীদের বরখাস্ত বা পদত্যাগ করতে হবে। কিন্তু তাতে গড়িমসির অভিযোগ ওঠে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। চাপে পড়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলেও তাকে কয়েক ঘন্টার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আর এতে আন্দোলনের আগুনে ঘি পড়ে। অন্যদিকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ততদিনে বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করেছে। তরুণী চিকিৎসকের দেহ মিলেছিল যে সেমিনার কক্ষে, সেটির সংলগ্ন অন্য দুটি কক্ষ ভাঙাচোরার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, এবং সেই নিয়েই সরব হতে দেখা যায় চিকিৎসকদের একটা অংশকে। দেহ উদ্ধারের 5 দিনের মাথায় অর্থাৎ 13ই আগস্ট তদন্তের দায়িত্বভার হাতে পায় CBI। কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছিল। লম্বা ছুটিতে পাঠানো হয় সন্দীপ ঘোষকে। ততদিনে অবশ্য জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের আঁচ বহু দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। তাতে সামিল হয়েছে পরবর্তী সময়ে সিনিয়র চিকিৎসক থেকে হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু স্বাধীনতা দিবসের আগের রাতে রাত দখলের কর্মসূচির মধ্যেই যেভাবে আরজি করে বহিরাগতদের তাণ্ডব বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয় কলকাতা পুলিশকে। তাদের কর্মসূচিতে প্রথম থেকেই রাজনীতির কোনো রং লাগতে দেবে না বলে জানিয়েছিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর তাই তারা এই আন্দোলনকে আরো জোরদার করতে, রাজ্যব্যাপী ছড়িয়ে দিতে সমস্ত মেডিকেল কলেজের সঙ্গীদের নিয়ে গঠন করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সমস্ত দোষীকে চিহ্নিত করে ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন তীব্রতর হতে থাকে। পাশাপাশি থাকে কলকাতা নগরপালের পদত্যাগের দাবি। স্বাস্থ্যক্ষেত্রে
উপযুক্ত সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলার সহ বেশ কয়েকটি দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যেতে থাকে এবং পাশাপাশি চলে তাদের কর্মবিরতি, যা চলছে আজ পর্যন্ত। সেখানে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর আবেদন এবার কোনো কাজে আসে কিনা সেটাই দেখার। জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাতে ধাপে ধাপে যেভাবে বাধা পেয়ে 22 ঘন্টা দাঁতে দাঁত চেপে শহরের রাজপথে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে অবশ্য বাধ্য হয় পুলিশ তাদের মিছিলকে আরো এগিয়ে দিতে এবং দেখা করেন নগরপাল বিনীত গোয়েল এবং তার হাতেই তার পদত্যাগের স্মারকলিপি জমা দিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। নগরপালের টেবিলে রেখে আসেন প্রতীকী শিরদাঁড়া। এসবের মধ্যেই দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠ 4 জন। তাকে সাসপেন্ড করতে বাধ্য হয় স্বাস্থ্য দপ্তর। কিন্তু খুন ধর্ষণের মামলার তদন্তের গতি প্রকৃতি এই মুহূর্তে কতদূর, সেই প্রশ্নই তো জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের মনে। কর্মবিরতি চলছে, সেটা আর কতদিন চলবে সেই নিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, রাজ্য সরকারের ঠান্ডা গলায় বলা যায় হুমকি, সেটাকে উপেক্ষা করে আর কতদিন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবেন সেটা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের জায়গায় তাদের নিজেদের ছুটি বাতিল করে তারা বেশি দায়িত্ব পালন করছে বলে দাবি করেছে স্বাস্থ্য ভবন। এরই মধ্যে শুক্রবার আবার কোন্নগরে দুর্ঘটনাগ্রস্ত এক যুবককে নিয়ে আসা হয় আরজিকর হাসপাতালে এবং সেখানে সেই যুবকের মৃত্যু হয়। দাবি ওঠে যে বিনা চিকিৎসায় সেই যুবকের মৃত্যু হয়েছে, কিন্তু এই দাবি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানকার আন্দোলনরত আবাসিক চিকিৎসকরা জানিয়ে দেন এই তথ্য সঠিক নয়। এখনো পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে আরজি করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশেই রয়েছে। অভয় ক্লিনিক চালু করেছেন জুনিয়র ডাক্তাররা, সেখানে টেলিমেডিসিন পরিষেবা চলছে। প্রতি রবিবার বিভিন্ন জায়গায় হচ্ছে স্বাস্থ্য শিবির। রাজ্য জুড়ে চলছে এই টেলিমেডিসিন শিবির বা অভয় ক্লিনিক। তার পাশাপাশি চলছে সমাবেশ, মিছিল, রাত দখলের কর্মসূচি। কিন্তু যে কোনো রাজনীতি থেকে দূরে থাকতে জুনিয়র ডাক্তাররা বদ্ধপরিকর এবং তাদের এই আন্দোলনে এখনো পর্যন্ত কোনো রং লাগেনি। মৃতদেহ পাওয়ার পর প্রথম 5 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সিবিআই যখন দায়িত্ব পেল ততদিনে 5 দিন হয়ে গিয়েছে। অনেক কিছু তখন পাল্টে গিয়েছে সেই ঘটনাস্থলের। মনে করা হচ্ছে যে এর ফলে অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়েছে। তাই একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করে চলেছেন, তারই মধ্যে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে তাদের আবারও কাজে যোগ দেওয়ার অনুরোধ জানানো হলো এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হলো এবার যদি রাজ্য সরকার কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করে তাহলে তারা আর রক্ষা করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষোভ বাড়ছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেছেন এবার আনন্দে ফিরুন। প্রশ্ন উঠেছে কি করে সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তাররা এই সময়ে দাঁড়িয়ে তারা আনন্দে ফিরবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু ওই যে বললাম, বিগত 1 মাসে শুধু আন্দোলনের বিস্তার ঘটেছে। সেই অর্থে তদন্তের কোনো অগ্রগতি অন্তত সাধারণ চোখে মানুষ সেটা মেলাতে পারছে না। ঘটনার 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার ছাড়া এখনো পর্যন্ত ধর্ষণ এবং খুনের ঘটনায় আর একজনও গ্রেপ্তার হয়নি। সন্দীপ ঘোষ সহ যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে
গ্রেপ্তার করা হয়েছে আরজি কর হাসপাতালের আর্থিক সহ অন্যান্য যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল তার ভিত্তিতে, ধর্ষণ ও খুনের ব্যাপারে নয়। আর সেই জায়গায় সাধারণ মানুষ এই 1 মাস পূর্ণ হওয়ার পর আজ প্রশ্ন তুলছে যে কোথায় সিবিআই, কোথায় তাদের তদন্তর কি অগ্রগতি। আর একজনও গ্রেপ্তার হয়নি এই 1 মাসে। সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে, সূত্র মারফত যে দাবি তারা করছেন আমরা জানতে পারছি, যে অনেক লিঙ্ক তারা খুঁজে পাচ্ছেন না। যে সময় সরণি তাদের হাতে এসেছে সেই সময় সরণি অনুযায়ী তারা অনেক কিছুকে মেলাতে পারছেন না, 2 এ 2 4 করতে পারছেন না। তাদের কাছে অনেকগুলো ডায়েরির ছেঁড়া পাতা এসেছে, তাদের কাছে অনেকগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে, ফোন কলের তালিকা রয়েছে, মোবাইলের বিভিন্ন জনের মোবাইলের টাওয়ার লোকেশন জরিপ করে তারা একটা 3D প্রযুক্তির মাধ্যমে একটা তথ্যচিত্র বানানোর চেষ্টা করেছেন। এইসব আমরা জানতে পারছি সূত্র মারফত। কিন্তু সেইগুলো মাধ্যমে তদন্ত আরো কতটা এগিয়েছে, কাকে কাকে সন্দেহ করা হচ্ছে, হ্যাঁ মানি যে তদন্তের স্বার্থে অনেক কিছুই প্রকাশ্যে আসা উচিত নয়, তাতে দোষীরা সজাগ হয়ে যেতে পারে। কিন্তু গত 1 মাসে আর কেউ গ্রেপ্তার হলো না, এবং মেনে নিতে হবে যে সঞ্জয় রায় তিনিই একা দোষী। এটা যেমন সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, তেমনি আন্দোলনরত চিকিৎসকরাও তারাও মেনে নিতে পারছে না। এখন ঘটনা প্রবাহ কোন দিকে ত্বরান্বিত হয় আমরা নজর রাখবো, আপনাদের সামনে যথাসময়ে তা পুনরায় আবার তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।